জীবের একবারে ফার্স্ট জীবের বৈশিষ্ট্য, এগুলো আমি আগেও আলোচনা করেছি, আর একবার আমরা রিপিটেশন করব। কি কি আছে? প্রথমে বলেছিলাম প্রতিটি জীব দেহ কি দিয়ে গঠিত হবে? সজীব কোষ দিয়ে গঠিত হবে। ঠিক, সজীব কোষ দিয়ে গঠিত হবে। আর প্রতিটি কোষ গঠিত হবে কি দিয়ে? সজীব প্রোটোপ্লাজম দিয়ে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? যে প্রতিটি জীব দেহ গঠিত হবে কি দিয়ে? সজীব কোষ দিয়ে। ক্লিয়ার? 2 নম্বরে কি বলেছিলাম না, প্রতিটি কোষের মধ্যে কি লক্ষ্য করা যাবে? বিপাক ক্রিয়া লক্ষ্য করা যাবে। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কি বলবো? একবারে ফার্স্ট পয়েন্ট আমরা বলেছি কি না, সজীব কোষ। তাহলে আমি কি বললাম? প্রতিটি জীব দেহ গঠিত হবে সজীব কোষ দিয়ে বা সজীব প্রোটোপ্লাজম যুক্ত কোষ দিয়ে। ক্লিয়ার? 2 নম্বরে বলা হয়েছে বিপাক। কি বলবো? বিপাক। প্রতিটি সজীব কোষে কি লক্ষ্য করা যাবে? বিপাক ক্রিয়া লক্ষ্য করা যাবে। 3 নম্বরে বলবো পুষ্টি। 3 নম্বরে কি বলবো? পুষ্টি। এবং প্রত্যেকটা জীবের মধ্যে পুষ্টি সম্পন্ন হবে। এবং 4 নম্বরে কি বলবো আমরা? বৃদ্ধি। 4 নম্বরে কি বলবো? বৃদ্ধি ও বিকাশ। তাহলে প্রতিটা জীব দেহের মধ্যে বৃদ্ধিও হবে, বিকাশও সম্পন্ন হবে। ক্লিয়ার হয়ে গেল? এরপরে তুমি লিখবে 5 নম্বরে লিখবে প্রজনন। 6 নম্বরে লিখবে কি? 6 নম্বরে লিখবে উত্তেজনায় সাড়া প্রদান। উত্তেজনায় সাড়া প্রদান। 7 নম্বরে লিখবে অভিব্যক্তি। এইগুলো জীবের ক্ষেত্রে চলতে থাকবে। তাহলে তোমাকে প্রথম যে পয়েন্টটা লিখতে হবে আমি বলে দিলাম, সেটা হচ্ছে তুমি লিখবে সজীব প্রোটোপ্লাজম যুক্ত কোষ দ্বারা গঠিত হবে, বিপাক ক্রিয়া দেখা যাবে, পুষ্টি দেখা যাবে, বৃদ্ধি ও বিকাশ ঘটবে, এগুলো হবে। ক্লিয়ার? এরপরে চলে যাও, দেখো এরপরে একেবারে চলে যাও জীব বৈচিত্র্য সম্বন্ধে। জীব বৈচিত্র্য। তাহলে আমরা এরপরে কিসে যাব? কি? জীব বৈচিত্র্য। ইংরেজি নাম কি? বায়োডাইভার্সিটি। ওকে, বায়োডাইভার্সিটি কাকে বলা হবে? বলো। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য লক্ষ্য করা যাবে তাকে আমরা কি বলবো? জীব বৈচিত্র্য। ক্লিয়ার? তাহলে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? ডব্লিউ.জি. রোজেন। এবারে আমরা জীব বৈচিত্র্যকে কত ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, তাই তো? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? কি কি বলো? জীব বৈচিত্র্যকে আমরা ভাগ করব 1 নম্বরে জিনগত বৈচিত্র্য, 2 নম্বরে প্রজাতিগত বৈচিত্র্য, 3 নম্বরে হচ্ছে বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য মানে না, যত রকমের জিন আছে বা যত রকমের জীব আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য বা পার্থক্য লক্ষ্য করা যাবে। আমরা এখানে যারা আছি একই প্রজাতির, কিন্তু আমাদের মধ্যে তো বিস্তর ফারাক। তাহলে এই ফারাক গুলোকে বলা হচ্ছে জিনগত ফারাক। ঠিক আছে? আবার দেখা যাবে কি মানুষের সঙ্গে শিম্পাঞ্জি, গরিলা, তাহলে আলাদা প্রজাতি, তাহলে তাদের মধ্যে যে ফারাক তাকে আমরা কি বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। কি বলবো তাকে? প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য মানে এই পৃথিবীতে অনেকগুলো বাস্তুতন্ত্র রয়েছে বা একটা অঞ্চলে অনেক রকম বাস্তুতন্ত্র রয়েছে, তাদের মধ্যে যে পার্থক্য তাকে আমরা কি বলবো? বাস্তুতন্ত্রগত পার্থক্য। এবারে বলা হচ্ছে, দেখো লক্ষ্য করো, অনেক বইতে বাস্তুতন্ত্রগত পার্থক্যকে আবার 3 ভাগে ভাগ করেছে। একটাকে বলছে আলফা বৈচিত্র্য, একটাকে বলছে বিটা বৈচিত্র্য, আর একটাকে বলা হচ্ছে কি গামা জীব বৈচিত্র্য। তাহলে এই যে 3 প্রকার বৈচিত্র্য কি কি বললাম? আলফা, বিটা এবং গামা। আলফা কি বলা হচ্ছে? যখন জীবেদের মধ্যে যে পার্থক্য তাকে আমরা বলছি আলফা, তাই তো? এবারে বিটা কাকে বলবো? যখন প্রজাতিগত নয়, বাসস্থানগত। ভালো করে মনে রাখো, বাসস্থানগত যে পার্থক্য তাকে আমরা কি বলবো?
বিটা, আর দুটো ভৌগোলিক অঞ্চল হলে তাকে কি বলবো, গামা। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আলফা মানে হচ্ছে জীবেদের মধ্যে যে পার্থক্য, 2 নম্বরে যে বিটা মানে হচ্ছে কি বাসস্থান, কি বলবো আমরা, বাসস্থান, আর গামা কথার অর্থ হচ্ছে ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে পার্থক্য। তাহলে জীবের মধ্যে পার্থক্য, বাসস্থানের মধ্যে পার্থক্য, আর ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে পার্থক্য তাকে আমরা কি বলছি না, একেবারে লাস্টে গামা বৈচিত্র্য। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা জীব বৈচিত্র্য সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমাদের হলো। এইবারে চলে যাব কি, পরেরটা চলে এসো একবারে, একেবারে দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব কি আছে না, জীব বৈচিত্র্যের গুরুত্ব খাদ্য, বস্ত্র, বাসস্থান বা ঔষধ, এই সমস্ত কিছুর জন্য আমরা কার উপর নির্ভরশীল, জীব বৈচিত্র্য উপর নির্ভরশীল। খাদ্যের জন্য আমরা যে যা যা খাই সবই আমরা জীব থেকেই পাচ্ছি। তারপরে আমরা যদি বলি যে বস্ত্র, অর্থাৎ বিভিন্ন রকম যে আমরা জামা কাপড় তৈরি করছি তার জন্য আমরা জীবের উপর নির্ভরশীল। বা বাসস্থান, আমরা কাঠ খড় এই সমস্ত যে বাসস্থান করছি তার জীবের নির্ভরশীল। আর ঔষধ তৈরির ক্ষেত্রে আমরা জীবের উপর নির্ভরশীল। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে। এবারে জীব বৈচিত্র্য সংরক্ষণ কিভাবে করব, জীব বৈচিত্র্য সংরক্ষণের জাস্ট তোমরা এটা পড়েছো, আমি আর এটাকে ডিটেলসে যাব না। জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটো পদ্ধতি আছে। কি কি দুটো পদ্ধতি আছে, একটা এক্সিটু, একটা ইনসিটু। তাহলে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণকে আমরা কভাগে ভাগ করব, 2 ভাগে। সংরক্ষণের পদ্ধতি দুটো, একটাকে বলবো আমরা ইন সিটু আর একটাকে বলবো আমরা এক্স সিটু। ইন কথার অর্থ হচ্ছে মধ্যে, অর্থাৎ একটা ন্যাচারাল বাসস্থানের মধ্যে যে প্রজাতিরা আজকে কমে যাচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে, বিলুপ্তির পথে চলে যাচ্ছে, তাদেরকে আমরা তার বাসস্থানে রেখে যখন সংরক্ষণ করব তখন তাকে কি বলবো, ইন সিটু। আর যদি না আমি দেখতে পাচ্ছি কি ওকে ওখানে রেখে কখনোই ওকে সম্ভব নয় সংরক্ষণ করার, ওকে কিন্তু নিয়ে আসতে হবে কোথায়, আলাদা জায়গায় নিয়ে আসতে হবে, তখন তাকে কি বলবো আমরা, এক্স সিটু সংরক্ষণ। বোঝা গেল কি বললাম, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ। এইবারে ইন সিটু সংরক্ষণের যে 3টে পদ্ধতি আছে, আমি 4টে বলবো, তোমরা কিন্তু 3টে পদ্ধতি কি কি দেখেছো। একটাকে বলবো আমরা অভয়ারণ্য, ইংরেজিতে যাকে বলা হয় স্যাংচুয়ারি। 2 নম্বরে বলবো কি জাতীয় উদ্যান, কি বলবো, জাতীয় উদ্যান বলবো। আর 3 নম্বরে বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে আমরা 3টি ভাগে ভাগ করছি, অভয়ারণ্যতে ভাগ করছি, জাতীয় উদ্যানে ভাগ করছি, বায়োস্ফিয়ারে ভাগ করছি। এছাড়া তোমরা আর একটা জিনিস জানবে, তার নাম হচ্ছে স্যাক্রেড গ্রুপ। কি বললাম, স্যাক্রেড গ্রুপ মানে কি, যখন কোনো ধর্মীয় কোনো অনুশাসন দিয়ে যখন আমরা কোথাও কোনো জীবের সংরক্ষণ করব তখন তাকে বলা হচ্ছে স্যাক্রেড গ্রুপ। অর্থাৎ সেখানে কিন্তু একটা ধর্মের বেড়াজাল সেখানে থাকবে এবং সেখানে কিন্তু জীবেদের সংরক্ষণ করা হচ্ছে। যে আমরা কি বলছি, যে আমরা দেখি যে যদি হিন্দু ধর্ম আমি দেখবো কি সেখানে বেল গাছ কাটা কিন্তু উচিত নয়, কেটে জ্বালান দেওয়া উচিত নয়, বট গাছ কেটে জ্বালান দেওয়া উচিত নয়, সেই জন্য এগুলাকে সংরক্ষণ করার মধ্যে আছে। বা তুমি যদি চলে যাও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে, তারা শাল গাছকে পূজা করে, তারা শাল গাছের চারধারে সুন্দর করে বেড়া দিয়ে তারা সেখানে বিভিন্নভাবে পূজা করে। আবার দেখবি মুসলিম কমিউনিটিতে যেখানে তারা কবর দেয় সেখানে তারা কিন্তু কোনো গাছপালাকে কিন্তু নষ্ট করতে বেশি দেয় না, বা তারা খেজুর গাছ জাতীয় এই গাছগুলোকে তারা সংরক্ষণ করে। তার মানে কি কোনো না কোনো ধর্মে দেখা গেছে কি, বিশেষ করে তুমি যদি দেখো রাজস্থানে যারা হচ্ছে বিষ্ণুই সম্প্রদায়, তারা তো মানে পরিবেশ নিয়ে সবসময় প্রচুর পরিমাণে ভাবনা চিন্তা করেছে, তাদের অনেক আন্দোলনও আছে, বিষ্ণুই আন্দোলন বলে আন্দোলন আছে। বোঝা গেছে কি বললাম। তাহলে তখন তাকে বলছি স্যাক্রেড গ্রুপ। ভালো করে মনে শোনো, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাক্রেড গ্রুপ। এবারে এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি আছে তোমরা পড়েছো, একটাকে বলবো আমরা কি জু বলতে পারি। 2 নম্বরে বলেছে বোটানিক্যাল গার্ডেন হতে পারে। আর কি হতে পারে বলো, ক্রায়ো সংরক্ষণ হতে পারে, তাই না, সংরক্ষণ হতে পারে। তাহলে এই যে গুলো বলা আছে, জু হতে পারে, বোটানিক্যাল গার্ডেন হতে পারে, ক্রায়ো সংরক্ষণ হতে পারে, এই সবগুলো কার আন্ডারে পড়বে, এক্স সিটু সংরক্ষণের মধ্যে পড়ছে। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা বায়োডাইভার্সিটি সংরক্ষণের যে উপায় বা ধাপগুলো আছে ক্লাস 10এও পড়েছিলাম, এখনো একবার দেখে নিলাম।
ঠিক আছে, এইবারে চলে এসো শ্রেণীবিন্যাসের। দেখো জীবের 3 ডোমেইন ক্লাসিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবের হচ্ছে 3 ডোমেইন ক্লাসিফিকেশন। 3 ডোমেইন ক্লাসিফিকেশন মানে এখানে 3টে ডোমেইন দেখা যাচ্ছে। কি কি 3টে ডোমেইন দেখা যাচ্ছে ভালো করে লক্ষ্য করো। এখানে বিজ্ঞানী কার্ল উশ তিনি কি করেছিলেন, সমগ্র জীব জগৎকে তিনি 3টে ভাগে ভাগ করেছিলেন, 3টে ডোমেইনে ভাগ করেছিলেন। কি কি 3টে ডোমেইন একটু লক্ষ্য করো। তিনি একটা ডোমেইনে ভাগ করেছিলেন, যে ডোমেইনটার নাম দিয়েছেন, কি দিয়েছিলেন না আর্কিব্যাকটেরিয়া। কি দিয়েছিলেন, আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া কথার অর্থ হচ্ছে এরা আদিম প্রকৃতির ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আদিম প্রকৃতি। কোথায় থাকে, যত চরম কন্ডিশন, এই পৃথিবীর যত চরম কন্ডিশন আছে, আগ্নেয়গিরির জ্বালামুখে কে থাকবে, আর্কিব্যাকটেরিয়া থাকবে। যেখানে তীব্র অ্যাসিড সেখানে কে থাকবে, আর্কিব্যাকটেরিয়া থাকবে। যেখানে প্রচন্ড গরম সেখানে কে থাকবে, আর্কিব্যাকটেরিয়া থাকবে। আর মনে রাখতে হবে এরাই কিন্তু পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব। এবার আর্কিব্যাকটেরিয়ার পরে যারা উৎপত্তি হয়েছে তাদেরকে আমরা বলছি কি, ইউব্যাকটেরিয়া। কি বলছে তাদেরকে, ইউব্যাকটেরিয়া। মানে আমরা যে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি, যে আমরা ইউব্যাকটেরিয়া মানে আমরা যে ব্যাকটেরিয়া ছবি আঁকি বা যেগুলো আমরা পড়াশোনা করেছি, এগুলো সবই হচ্ছে ইউব্যাকটেরিয়া মানে আদর্শ ব্যাকটেরিয়া। অর্থাৎ এরা কিন্তু আর্কিব্যাকটেরিয়ার থেকে একটু উন্নত। ঠিক আছে, তো বলবি কোন দিক দিয়ে উন্নত, না ওরা কিন্তু ওদের কোষ প্রাচীরের গঠনের দিক দিয়ে এটা উন্নত। কারা, না ইউব্যাকটেরিয়া যারা, তারা আর্কিব্যাকটেরিয়া থেকে উন্নত। তাহলে প্রথমে কারা এসেছিল, আর্কিব্যাকটেরিয়া পৃথিবীতে। তারপরে যে ব্যাকটেরিয়া এলো তারা কারা, ইউব্যাকটেরিয়া। তারপরে যে কোষের উৎপত্তি হলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউক্যারিওটিক। আমরা সবাই কি, ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক বা ইউক্যারিওট। তাহলে ইউক্যারিওটস কারা, না যারা হচ্ছে যাদের মধ্যে উন্নত নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস আছে। তাহলে আমরা এতদিন কি জেনেছিলাম, যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যেও যে দুটো ভাগ ছিল সেটা আমরা আজকে জানলাম। প্রোক্যারিওটিকের মধ্যে আরো দুটো কি ভাগ ছিল, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা দেখলাম এই যে 3টে ডোমেইন, এই 3টে ডোমেইনের মধ্যে তিনি সমগ্র জীবজগৎকে ভাগ করেছিলেন। এবারে কি, যারা হচ্ছে কি ইউক্যারিওট, কেউ কেউ এককোষী হতে পারে, কেউ কেউ বহুকোষী হতে পারে, কিন্তু সবাই কার মধ্যে থাকবে, ইউক্যারিওটের মধ্যেই থাকবে। আর ব্যাকটেরিয়াটা দুটোর মধ্যে থাকবে, একটাকে বলা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর একটাকে বলছে ইউব্যাকটেরিয়া। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে 3 ডোমেইন ক্লাসিফিকেশন, তোমাকে কিন্তু 3টে নাম কিন্তু মনে রাখতে হবে। দেখো এখানে বলে দেই, আর্কিব্যাকটেরিয়া উদাহরণ হচ্ছে কি, না যত মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোকক্কাস, এটা হচ্ছে কি আর্কিব্যাকটেরিয়ার মধ্যে পড়বে। কারণ কি, না এদের যে কোষ প্রাচীরের গঠন অনেকটা অনুন্নত। আর যত চরম কন্ডিশন আছে, তীব্র অ্যাসিডে, তীব্র ক্ষারে, তীব্র উষ্ণতায়, চরম গরমে, এরা সব সময় ওই সমস্ত জায়গাতে কিন্তু এদের দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে আসছে কারা, ইউব্যাকটেরিয়া। যেমন আমরা বলছি অ্যাসচেরিচিয়া কোলাই, বা আমাদের রোগ সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি, এগুলো সবই হচ্ছে কার মধ্যে পড়বে, না আমাদের ইউব্যাকটেরিয়ার মধ্যে পড়বে। আর আমরা তো ইউক্যারিওটিকের মধ্যেই আছি। ক্লিয়ার হয়ে গেল। তাহলে 3টে ডোমেইন আমাদের পরিষ্কার। এরপরে চলে এসো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি পড়তে যাওয়ার আগে আমাদের কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে কতগুলো প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এই পৃথিবীতে কতগুলো প্রজাতি আবিষ্কৃত হয়েছে আমি লিখিয়েও দিয়েছিলাম, 1.7 থেকে 1.8। তাহলে এই পৃথিবীতে প্রজাতির সংখ্যা হচ্ছে আবিষ্কৃত হয়েছে 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সংখ্যা কিন্তু আবিষ্কৃত হয়েছে। হয়নি তো অনেক এখনো আছে, কিন্তু হয়েছে যেগুলো 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতি আমরা আবিষ্কার করতে পেরেছি। এবার আবিষ্কার করার পরে আমরা যে আবিষ্কার করেছি মানে কি, তার সম্বন্ধে আমরা নথিভুক্ত করেছি, তার আমরা কি করেছি, তার বৈশিষ্ট্য শনাক্ত করেছি, তার নামকরণ করেছি এবং তার কি করেছি, শ্রেণীবিন্যাস করেছি।
তাই না? তাহলে কি কি করেছি আমরা বলো? শনাক্ত করেছি, তার নামকরণ করেছি, আর তার কি করেছি? শ্রেণীবিন্যাস করেছি। এই যে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস, যে প্রসিডিওরে বা যে নীতিতে আমরা করেছি, সেটা কার মধ্যে পড়ে? ট্যাক্সোনমির মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? তাহলে ট্যাক্সোনমির বাংলা কথা হচ্ছে বিন্যাস বিধি। তাহলে এটা এমন এক প্রকারের যে বিদ্যা, মানে জীবন বিজ্ঞানে এমন একটা শাখা যেখানে আমি তিনটে জিনিসের কি করি? আলোচনা করি। কি আলোচনা করি? শনাক্তকরণ করি, নামকরণ করি, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করি। বোঝা গেল কি বললাম? এবারে শনাক্ত করব কি হবে না, আমরা দেখবো যে তার কি কি ক্যারেক্টার আছে, সেই অনুযায়ী তাকে আমরা কি করলাম? আইডেন্টিফিকেশন করলাম। এবারে যখন দেখলাম যে হ্যাঁ, এর যা ক্যারেক্টার আমি যেটা আগে আবিষ্কার করেছি তার সঙ্গে মিলে গেছে, তাহলে এটা সেটাই। এবারে যখন শনাক্ত করতে গিয়ে দেখলাম যে আমার আগে যত আবিষ্কার হয়েছে, আমাদের যত আবিষ্কার হয়েছে তার কারোর সঙ্গে মিলছে না, তখন কি করব? তখন এর একটা নতুন নাম দেব। কি বুঝতে পারলে তো? এইভাবে নতুন নাম দিতে হবে। এইবারে চলে এসো, তাহলে আমাদের যে ট্যাক্সোনমি কথাটা এসেছে দুটো শব্দ থেকে। কি কি? দুটো গ্রিক শব্দ থেকে। কি কি থেকে এসেছে? ট্যাক্সিস আর হচ্ছে নোমোস, এই দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। তো ট্যাক্সিস কথার মানে হচ্ছে বিন্যাস। ট্যাক্সিস কথার মানে কি? বিন্যাস। তাহলে আমরা কিভাবে, বিন্যাস মানে কি? সাজানো। কিভাবে আমি তাকে সাজাচ্ছি, কি নামকরণ আমরা করছি, কার ভিত্তিতে করছি, সবগুলো সাজানোর মধ্যেই পড়ে। তাহলে আমরা যখন ট্যাক্সিসের কথার অর্থ কি? বিন্যাস। আর নোমোস কথার অর্থ হচ্ছে বিধি। বিধি মানে নিয়ম। কোন বিধিতে তুমি তাকে সাজাচ্ছ বা কোন নিয়মে তুমি সাজাচ্ছ। তুমি তো বিন্যাস করছো, ভালোই কথা, কিন্তু কোন নিয়মে তুমি বিন্যস্ত করছো, সেই যে আলোচনা, তাকে আমরা কি বলছি? ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমিতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি না, এক নম্বরে হচ্ছে শনাক্তকরণ। কি নিয়ে আলোচনা করব? শনাক্তকরণ। দু নম্বরে কি বলবো? নামকরণ। আর তিন নম্বরে আমরা বলছি শ্রেণী বিন্যাস। এবারে আরো একটা জিনিস তুমি ইনক্লুড করতে পারো, যে প্রামাণ্য দলিলগুলোকে তুমি সংরক্ষণ করার একটা ব্যবস্থা তুমি করবে। আমি সেটা নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম কথা হচ্ছে, শনাক্ত তুমি করলে, তুমি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্তকরণ করলে, ঠিক আছে। শনাক্তকরণ করার পর তুমি নামকরণ করবে, ঠিক আছে। নামকরণ করতে গেলে তুমি কি কি ব্যবহার করবে না, নামকরণ করার ক্ষেত্রে দু রকমের নামকরণ আমি ইউজ করতে পারি। একটা দ্বিপদ নামকরণ, একটা ত্রিপদ নামকরণ। তুমি দেখবে বেশিরভাগ লোকের নাম হচ্ছে দুটো পদ দিয়েই আছে। হরি জানা, কি শক্তি জানা, কি কালী জানা, কালীপদ জানা, মানে কালীপদ একটা কথা। কিন্তু যখন দেখা যাচ্ছে কি কোন একটা লোকের নামে মাঝখানে কুমার, হ্যাঁ, কুমারী, চন্দ্র, এইগুলো যোগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা তিনটে পদ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে তুমি যখন সায়েন্টিফিক নেম করতে যাচ্ছ, তখন তোমাকে দুটো পদ দিতে হচ্ছে, তিনটে পদও হতে পারে অনেক সময়। হ্যাঁ, যেমন আমি যদি মানুষের বিজ্ঞানসম্মত নাম বলি হোমো স্যাপিয়েন্স, তাহলে মানুষের বিজ্ঞানসম্মত নাম আমি কি বললাম? হোমো সেপিয়েন্স। তাহলে এই যে হোমো সেপিয়েন্স নামটা, তাহলে দুটো পদের সমন্বয়ে গঠিত হয়েছে, দ্যাট ইজ দ্বিপদ নামকরণ। কিন্তু মানুষ এমন এত বুদ্ধিমান হয়ে গেছে, তাকে সেপিয়েন্সে রাখা যাচ্ছে না, তখন আর একটা সেপিয়েন্স করা হচ্ছে, তখন এর নাম হয়ে গেল হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তাহলে মানেটা কি হলো? তাহলে এটা কি দ্বিপদ নামকরণ থাকলেও ত্রিপদ নামকরণ হয়ে গেল, মাঝখানে দেখা যাবে কি আর একটা নাম চলে এসছে। তাহলে এইরকম নাম, তাহলে নামকরণ ক রকম হতে পারে? দু রকম হতে পারে, দ্বিপদ নামকরণ হতে পারে, ত্রিপদ নামকরণ হতে পারে। এইবারে আমি যখন নামকরণ তো করলাম, নামকরণ করার পরে শ্রেণীবিন্যাস করব। কিভাবে শ্রেণীবিন্যাস করব না, শ্রেণীবিন্যাস করব সাদৃশ্যের ভিত্তিতে বা বৈসাদৃশ্যের ভিত্তিতে। কি সিমিলারিটিজ আছে বা কি ডিসিমিলারিটিজ আছে। যদি মনে করি ও এদের মধ্যে তো একই রকম বৈশিষ্ট্য আছে, তাহলে এরা একটা গ্রুপের মধ্যে থাকবে। ও এর সঙ্গে এর মিল নেই, এটা তাহলে আলাদা থাকবে। বোঝা গেল? তাহলে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করলাম কার ভিত্তিতে? সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে। তুমি কোনোটাকে এড়িয়ে দিতে পারবে না। তুমি সাদৃশ্যের ভিত্তিতে তাহলে এক কথা করলে ঠিক আছে, মানে একজোট করলে ঠিক আছে।
আলাদা করবি কি করে না বৈসাদৃশ্য ভিত্তিতে। তাহলে দুটোকে তোমার সমান গুরুত্ব দিতে হবে এবং পারলে বৈসাদৃশ্যকে বেশি গুরুত্ব দিতে হবে, তাই না? তুমি যদি দেখবি যারা গোয়েন্দা বড় বড় গোয়েন্দা হয় তারা হচ্ছে সবসময় সব জিনিসের খুঁত ধরে। তাহলে খুঁত ধরা মানেটা হচ্ছে এই নয় সে কিন্তু সব খারাপ দেখছে না, যত বেশি তুমি বৈসাদৃশ্য খুঁজে পাবে তার মানে তুমি বেশি সাদৃশ্য দেখার পরে বৈসাদৃশ্য খুঁজে পাচ্ছ। বুঝতে পারছো কি বললাম? ওকে, এবারে চলে এসো শ্রেণীবিন্যাস মানে তুমি কি করলে তাদেরকে গোষ্ঠীভুক্ত করলে। কি করলে? গোষ্ঠীভুক্ত করলে। এবার গোষ্ঠীভুক্ত করতে গিয়ে নিশ্চয়ই গোষ্ঠী অনেকগুলো নাম দিতে হবে। সেই যে গোষ্ঠীর নামগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি বা ট্যাক্সনও বলতে পারি। কি বলতে পারি? ক্যাটাগরি বা ট্যাক্সন। কি কি ক্যাটাগরি হতে পারে? লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস যাকে বলা হয় এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। সেই লিনিয়াস একটা হায়ারার্কি করে গেছেন, শ্রেণীবিন্যাস করে গেছেন। কি হায়ারার্কি করে গেছেন? দেখো হায়ারার্কি, লিনিয়াসের যে হায়ারার্কি আছে, লিনিয়াসের হায়ারার্কিতে কি আছে দেখো লক্ষ্য করে। প্রথমে তিনি ভাগ করেছিলেন কিংডম, কিসে ভাগ করেছেন? কিংডম। তারপরে ভাগ করেছেন ফাইলাম অর ডিভিশন, তারপরে ভাগ করেছেন ক্লাস, তারপরে ভাগ করেছেন অর্ডার, তারপরে ভাগ করেছেন তিনি ফ্যামিলি, তারপরে ভাগ করেছেন জেনাস, তারপরে ভাগ করেছেন স্পিসিস। তাহলে এই যে ক্যাটাগরি গুলো তিনি ভাগ করেছেন, কটা ক্যাটাগরি আছে দেখো তো? 7টা। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা ক্যাটাগরিকে আমি লিখে দিয়েছি দেখো হায়ার আর কি। কার হায়ারার্কি? লিনিয়াসের হায়ারার্কি। তাহলে এই লিনিয়াসের হায়ারার্কি দেখো লক্ষ্য করে ভালো করে মনে শোনো। স্পিসিস, অনেকগুলো স্পিসিসের মধ্যে মানে সাদৃশ্যযুক্ত স্পিসিসকে নিয়ে কি তৈরি হচ্ছে? জেনাস। সাদৃশ্যযুক্ত জেনাস কিনে তৈরি হচ্ছে ফ্যামিলি, সাদৃশ্যযুক্ত ফ্যামিলি কিনে তৈরি হচ্ছে অর্ডার, সাদৃশ্যযুক্ত অর্ডার কিনে তৈরি হচ্ছে ক্লাস, সাদৃশ্যযুক্ত ক্লাস কিনে তৈরি হচ্ছে ফাইলাম বা ডিভিশন, আর তাদের কিনে তৈরি হচ্ছে কিংডম বা রাজ্য। তুমি বলবে স্যার ফাইলাম লিখছেন অবলিক ডিভিশন লিখছেন, ডিভিশনটা ব্যবহার করা হবে প্ল্যান্টস এর ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আর ফাইলাম ইউজ করা হবে কার ক্ষেত্রে? অ্যানিমালের ক্ষেত্রে। কি ফাইলাম ব্যবহার করবে কার ক্ষেত্রে? অ্যানিমালের ক্ষেত্রে। আর ডিভিশন ইউজ করা হবে কার ক্ষেত্রে? বলো প্ল্যান্টস এর ক্ষেত্রে। এটা উল্টাও, ক্লাসিফিকেশনে চলে এসো। ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস কত রকমের হয় এই শ্রেণীবিন্যাস নিয়ে কিন্তু আমি বলবো যেটা একটু মন দিয়ে শোনো। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে চলে আসি। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে আমরা কি দেখব লক্ষ্য করো। শ্রেণীবিন্যাস কত রকমের হয়? অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসকে আমরা 3 ভাগে ভাগ করব। ক ভাগে ভাগ করব? 3 ভাগে। প্রথমে দেওয়া আছে কি দেখো তো? কৃত্রিম। কি দেওয়া আছে? বা আর্টিফিশিয়াল। তারপরে কি আছে? প্রাকৃতিক। ইংরেজিতে কি বলা হবে? ন্যাচারাল। আর 3 নম্বর আছে জাতি জনিগত বা ইংরেজিতে বলবো আমরা ফাইলোজেনেটিক। না বুঝতে পারলাম? এবারে চলে এসো আমরা কৃত্রিম শ্রেণীবিন্যাসে কোথায় যাব। কৃত্রিম শ্রেণীবিন্যাস মানে সবচেয়ে আদিম শ্রেণীবিন্যাস। এটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। যখন ক্যারোলাস লিনিয়াস যখন এগুলা করছেন তখন কিন্তু আমাদের এত ইনস্ট্রুমেন্ট, মাইক্রোস্কোপ এত কিন্তু উন্নতি হয়নি। তিনি বাহ্যিক বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে যখন কয়েকটা বাহ্যিক বৈশিষ্ট্য ভিত্তি করে যখন শ্রেণীবিন্যাস করা হয়েছে তখন তাকে বলছে আর্টিফিশিয়াল। পরবর্তীকালে বিজ্ঞানী বেনথাম এবং হুকার তিনি বললেন এত সহজে ক্লাসিফিকেশন করা যাবে না। তিনারা একটা ভালো জিনিস লক্ষ্য করলেন, কি না ফুল দেখো ভালো করে, ফুলের ক্যারেক্টার গুলো ভালো করে দেখো, তার যে সেক্স অর্গান গুলো আছে মানে ফুল উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে ওইগুলোকে ভালো করে স্টাডি করো। তার মানে তুমি বাহ্যিক বৈশিষ্ট্য নিচ্ছ প্লাস তার সঙ্গে সঙ্গে ফুলের যে মরফোলজিক্যাল ক্যারেক্টার সেগুলোকে তুমি নিচ্ছ, তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। কিন্তু পরবর্তীকালে হাচিনসন,
তাক্তাজান, কনকুইস্ট, এরা এসে বললেন না আরো জটিলে যেতে হবে। কি না, তার অভিব্যক্তির ধারা দেখো, সে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটা দেখো। যখন ভালো করে মনে জাতিজনিগত মানে যখন তার উৎপত্তিটাকে আমরা দেখছি, কোথা থেকে সে উৎপত্তি লাভ করেছে সেটাও যখন আমরা দেখছি, তখন তাকে বলা হচ্ছে তার ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হবে, তার মানে সহজ কথায় বলতে গেলে অভিব্যক্তি অনুযায়ী যে শ্রেণীবিন্যাস করা হবে তাকে বলা হচ্ছে জাতিজনিগত শ্রেণীবিন্যাস। তোমাদের এবছর পরীক্ষায়ও দিয়েছিল ফাইলোজেনি রিপিটস, অন্টোজেনি রিপিটস, ফাইলোজেনি দিয়েছিল না? তার মানে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অন্টোজেনি মানে কি? ব্যক্তিজনী, তাই তো? রিপিটস করছে কাকে? জাতিজনীকে। তাহলে মনে রাখতে তো, তাহলে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, সেই যে ফাইলোজেনি কথাটা তোমরা পড়েছো, একটু হলেও দেখেছো, সেই ফাইলোজেনিক্যাল ক্লাসিফিকেশন বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন এখানে তোমাকে পড়তে হবে। মানে অভিব্যক্তির ধারা অনুযায়ী যে শ্রেণীবিন্যাস হবে তাকে বলা হচ্ছে কি? জাতিজনিগত শ্রেণীবিন্যাস। কি রে, বোঝা গেল? এবারে চলে আয়, সিস্টেমেটিক্স কথাটা এসেছে ল্যাটিন শব্দ সিস্টেমা থেকে। কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ সিস্টেমা থেকে সিস্টেমেটিক্স কথাটা এসেছে। তাহলে সিস্টেমেটিক্স কি একটু মন দিয়ে শোন। একেবারে সিম্পলি ভাববি, শ্রেণীবিন্যাস যে নীতিতে করা হবে দ্যাট ইজ সিস্টেমেটিক্স। কি বললাম? তাহলে যে নীতি ফলো করে আমার শ্রেণীবিন্যাস আমি করছি, তাহলে সেই নীতি কি বলা হবে? সিস্টেমেটিক্স। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সিস্টেমেটিক্স মানে হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি সমূহ, যে নীতি ভিত্তি করে আমি শ্রেণীবিন্যাসটা করছি, আর কিছু মনে রাখার দরকার নেই এখানে। ঠিক আছে, এবারে চলে এসো। ট্যাক্সোনমির গুরুত্ব বলে দিয়েছি। আচ্ছা, লিনিয়াসের হায়ারার্কি বলে দিয়েছি। এইবারে চলে আয়, এখানে একটা কথা বলি, লিনিয়াসের হায়ারার্কিটা কি একটু বলে দিয়েছি আমি, আর একটু জিনিস বলবো। এই যে লিনিয়াসের যে হায়ারার্কি করছি আমরা, প্রত্যেকটা ধাপকে আমরা কি বলছি? ক্যাটাগরি। মনে রাখতে হবে ওই প্রত্যেকটা ধাপ কিন্তু এক একটা একক, ওকে আমরা তখন বলবো ট্যাক্সন। তাহলে ট্যাক্সোনমির প্রতিটি একককে কি বলবো আমরা? ট্যাক্সন। আর একসঙ্গে যদি অনেকগুলো ট্যাক্সন থাকে কি বলবো তাকে? ট্যাক্সা। তাহলে স্পিসিসও একটা ট্যাক্সন, আবার জেনাসও একটা ট্যাক্সন, তার উপরে যে আছে ফ্যামিলি একটা ট্যাক্সন। তাহলে প্রতিটা কি এক একটা ট্যাক্সন না? বোঝা গেল না? আর সবগুলোকে কি বলবো? ট্যাক্সা। ট্যাক্সা। এবারে বলতো, আমি যে শ্রেণীবিন্যাস করতে যাচ্ছিলাম বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাহলে ওই বৈশিষ্ট্যগুলোর একটা নাম আছে, তাকে বলে কি। কি বলবো তাকে? কি। তোমরা দাদাগিরি দেখেছো, বা তোমরা দিদি নম্বর 1 ক্লু দেয়। ক্লু মানে তোমাকে ধরিয়ে দিচ্ছে, একটা কি ধরিয়ে দিচ্ছে, মানে একটা চাবি, মানে একটা তোমাকে বোঝার জন্য একটা করে তোমাকে কি দিচ্ছে? হিন্টস দিচ্ছে, যে এই হিন্ট থেকে তুমি বুঝতে পারবে। কিও হচ্ছে এইরকম এক একটা তোমার কি বলা হবে? ক্লুজ। তোমাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই বিষয়ের ভিত্তিতে ভাগ করছো। তাহলে বলো, আমি যদি বলি, আমি একটা কথা বলি, এই যে কি কি পড়তে গেলে আমাদের কি করতে হবে? দুটো বিপরীত জিনিসকে ধরতে হবে। যদি হয় কি হবে, যদি না হয় কি হবে, নাকি? তাহলে এটা মনে রাখতে হবে, কি মানে যদি হয় তাহলে আমি কোন বৈশিষ্ট্যটাকে নেব, যদি না হয় তাহলে কোন বৈশিষ্ট্যকে নেব। একটা উদাহরণ দেই। সাপোজ যদি বলি তুমি অনেকগুলো প্রাণী পেয়েছো, হ্যাঁ, তুমি দেখছো কি লোম আছে, লোম থাকা মানে স্তন্যপায়ী, তাহলে স্তন্যপায়ীর মধ্যে ফেলে দিলাম। লোম নেই, তাহলে এরা স্তন্যপায়ী বাদে আর অন্যান্য প্রাণী। যাদের লোম নেই, কারোর মধ্যে পালক দেখতে পেলে, তাহলে তুমি কি পালক আছে কি নেই? তাহলে পালক যদি থাকে তাহলে সেটা পক্ষী, পালক যদি না থাকে স্তন্যপায়ী, পক্ষী বাদে আরো অন্য কিছু হবে। তাহলে দুটো জিনিস তুমি দেখছো, আছে না নেই, প্লাস অর মাইনাস। তাহলে একেই বলছে কি বা ক্লুজ। তার মানে তুমি দেখছো কি কিতে সবসময় দুটো বিপরীত ক্যারেক্টারকে তুমি নিচ্ছ। কি নিচ্ছ? এই দুটো বিপরীত ক্যারেক্টারকে বলা হবে কাপলেট। কি বলা হবে? কাপল থেকে কাপলেট। কাপল মানে কি? দুজন বিপরীত ছেলে মেয়েকে একসঙ্গে কি বলা হয়? কাপল। আর এখানে আমরা বলবো কাপলেট। কি বলবো? আর কাপলেটের প্রত্যেকটাকে বলবো এক একটা লিড। এটাও একটা লিড, এটাও একটা লিড।
বল না কেসের লিড পেয়েছে কিনা, দেখবি ক্রাইম সিনে দেখা যায়, বলছে এই কেসের লিড কি আছে। লিড মানে কোন ক্যারেক্টার গুলো ভিত্তি করে করা হচ্ছে। তাহলে ভালো করে মনে শোনো, আমি যখন কি পড়াতে যাব তখন আমায় কি খুঁজতে হবে, কাপলেট। তাহলে কি মানে হচ্ছে কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে যখন কি হবে, দুটো বিপরীত ক্যারেক্টার থাকবে, কি বলা হবে, কাপলেট। আর বিপরীত ক্যারেক্টারের এক একটা বা কাপলেটের এক একটাই কি বলবো আমরা, লিড। মনে থাকবে, এইটুকু জানলেই হবে, আর কি সম্বন্ধে আমাদের বেশি দরকার নেই। এবারে চলে এসো দ্বিপদ নামকরণ, ভিভিআই। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ কি, মন দিয়ে শোনো। ইংরেজিতে বলা হচ্ছে বাইনোমিনাল নোমেনক্লেচার। এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটো আন্তর্জাতিক সংস্থা আছে, ICBN আর একটা আছে ICZN। হোয়াট ইজ ICBN? ইন্টারন্যাশনাল কোড ফর, কি বলবো, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। আর যখন আমরা জেড বলবো, ইন্টারন্যাশনাল কোড অফ। তুমি দুটাতেও অফ দিতে পারো, কিন্তু এনসিআরটি, অ্যাকর্ডিং টু এনসিআরটি আমি যেটা বললাম, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল লেখা আছে আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল লেখা আছে। কিন্তু তুমি যদি তোমাকে এমসিকিউ দেয় আলাদা কথা, লিখতে বললে তুমি অফ দুটোতে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় এটা রাখবে এনসিআরটি তে কিন্তু ফর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ICZN, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, আর এটা হচ্ছে অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। মনে রাখতে হবে এটাকে, ইন্টারন্যাশনাল কোড অফ আর কোড ফর। ক্লিয়ার? এইবারে চলে আসবো আমরা দ্বিপদ নামকরণে কি নামকরণ করা হবে, একটু মন দিয়ে শোনো। কি নামকরণ করা হবে, দেখো প্রথম কথা হচ্ছে তুমি দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটো তোমাকে পদ রাখতে হবে। দুটো পদ কি কি, আমি আগের দিনও বলেছিলাম, একটাকে জেনাস একটাকে স্পিসিস বলবে না, একটাকে বলবে জেনাস আর একটা বলবে স্পেসিফিক এপিথেট। কি বললাম, তাহলে একটাকে আমরা বলছি জেনাস আর একটাকে বলছি স্পেসিফিক এপিথেট। তাহলে এই যে জেনাস আর স্পেসিফিক এপিথেট, আমি যদি হোমো সেপিয়েন্স দেখি, তাহলে হোমো সেপিয়েন্স, হোমোটা কি, জেনাস, সেপিয়েন্সটা কি, স্পেসিফিক, দুটো মিলে কি, স্পিসিস। এটা ক্লিয়ার হয়ে গেল এবারে। তার মানে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটো পদ থাকবে, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পেসিফিক এপিথেট। ক্লিয়ার হয়ে গেল। এই যে দুটো নামকরণ আমি করলাম, মানে একটা যে নামকরণ করলাম, কোন ভাষায় করলাম, ল্যাটিন ভাষায়। তাহলে দুটো পয়েন্ট আমার জানা হয়ে গেল। তাহলে আমার কি কি থাকবে নামকরণের ক্ষেত্রে, জেনাস আর স্পেসিফিক এপিথেট থাকবে। নামকরণ করতে হবে কোন ভাষাতে, ল্যাটিন ভাষাতে করতে হবে। আচ্ছা দেখো তো, জেনাসের প্রথম নামটা আমি কি লিখেছি, বড় অক্ষরে, কিন্তু স্পেসিফিক এপিথেটের নিচে তো বড় হাতে লিখিনি, লিখেছি কি, লিখিনি। তাহলে মনে রাখতে হবে জেনাসের প্রথম অক্ষরটা কি হবে, আর লেখার সময় সব সময় একটু বাঁকিয়ে বাঁকিয়ে লিখতে হবে। যাকে কি বলা হবে, যাকে বলা হচ্ছে ইটালিক হরফে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, আর যদি ইটালিক হরফে না লিখতে পারো তাহলে তুমি সমানভাবে লিখে নিচে আন্ডারলাইন করবে, না লিখতে পারলে তবে আন্ডারলাইন। তুমি ইটালিক লিখলে নিচে আন্ডারলাইন করলে তার মানে ঠিক না। আর আন্ডারলাইন করার সময় জেনাসের নিচে একটা হবে, স্পেসিফিক এপিথেটের নিচে একটা হবে। তাহলে কটা আন্ডারলাইন হবে, দুটো আন্ডারলাইন হবে। আর একটা জিনিস মনে রাখবে, সব সময়ের জন্য মনে রাখবে, যে নামকরণ করা হোক না কেন, প্রত্যেক নামকরণের ক্ষেত্রে তোমাকে টাইপ স্পেসিমেন জমা দিতে হবে। টাইপ স্পেসিমেন মানে তুমি কার ভিত্তিতে নামকরণ করেছো, সেটা কোনটা, সেটা তোমাকে দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আবার বলছি, নামকরণের ক্ষেত্রে কি করতে হবে বলো, সবসময় দুটো পদ থাকবে। কি কি দুটো পদ থাকবে, জেনাস আর স্পেসিফিক এপিথেট, একেবারে সঠিক। তারপরে কি বলেছিলাম, নামকরণ কোন ভাষায় হবে,
ল্যাটিন ভাষায় হবে। 3 নম্বরে বলেছিলাম জেনাসের প্রথম অক্ষরটা বড় হবে আর সবার ক্ষেত্রে ছোট হবে। নামকরণ লেখার সময় তাকে অবশ্যই হরফটা হতে হবে ইটালিক, যদি না হয় তাহলে নিচে আন্ডারলাইন করতে হবে, জেনাসের নিচে আলাদা হবে, স্পেসিফিক এপিথেটের নিচে আলাদা হবে। এইবারে তখন এমসিকিউর ক্ষেত্রে যদি জেনাস আর স্পেসিফিক এপিথেট না থেকে স্পিসিস থাকে, তুমি নির্দ্বিধায় স্পিসিস করবে। এপিথেট তো নেই, বোঝা গেছে কি বললাম? ওকে, এবারে চলে আসি। তাহলে দ্বিপদ নামকরণের জনকের নাম কি হলো? ক্যারোলাস লিনিয়াস। এবারে দেখো অগ্রাধিকার আইন। হ্যাঁ, অগ্রাধিকার আইন মানেটা কি একটু মন দিয়ে শোনো। অগ্রাধিকার মানে কি? অগ্রাধিকার মানে কি? যে আগে আসবে আগের ভিত্তিতে হবে। ধরো একই উদ্ভিদ বা একই প্রাণীর নাম 4 জন বিজ্ঞানী করেছে, কোনটাকে নেব আমি? যে আগে করেছে, নিয়ম মেনে করেছে। তুমি দৌড়ে যাচ্ছ, তুমি ফার্স্ট হলে কিন্তু ডিসকোয়ালিফাইড, তাহলে তুমি ফার্স্ট না। কিন্তু যে নিয়ম মেনে ফার্স্ট হয়েছে সেই ফার্স্ট, প্রথম এসেছে। তার মানে বুঝতে হবে নিয়ম মেনে যে আগে নামটা প্রকাশ করেছে সেই নামটাকে গ্রহণ করা হবে, আর তারপরে কোনো নামকে আর গ্রহণ করা হবে না। তাহলে একে কি বলা হবে? ল অফ প্রায়োরিটি, অর্থাৎ অগ্রাধিকার আইন। ক্লিয়ার? এরপরে প্রামাণ্য নথি সংরক্ষণের ক্ষেত্রে তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রামাণ্য নথি আমরা কোথায় সংরক্ষণ করব? যদি উদ্ভিদ হয় আমরা বলছি না হারবেরিয়াম সিড তৈরি করি, আরে কোথাও না কোথাও তো জমা রাখতে হবে। কোথায় জমা রাখবো? যেখানে জমা রাখা হয় তাকে বলে হারবেরিয়াম। কি বলা হয়? তাহলে যেখানে জমা রাখি আমরা তাকে কি বলা হবে? হারবেরিয়াম। এরকম সবচেয়ে পৃথিবীর বড় হারবেরিয়াম কোনটা আমি বলেছিলাম? রয়্যাল বটানিক্যাল গার্ডেন এন্ড হারবেরিয়াম, লন্ডনের কিউ শহরে আছে। আর এশিয়া তথা ভারতের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলেছিলাম? শিবপুর বটানিক্যাল গার্ডেন নয়, ওটা বলতে হবে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। কি বলবো? সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। কোথায় রয়েছে সেটা? শিবপুর, হাওড়া রয়েছে। ওর যে গার্ডেনটার নাম হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। বর্তমানে নাম চেঞ্জ হয়ে আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন হয়েছে, সেটা শিবপুর, হাওড়াতে আছে। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করে যে আমাদের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে? লখনৌ, উত্তরপ্রদেশে রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? এইবারে চলে আসবো, যদি প্রাণী হয় তাহলে কোথায় রাখবো বলো? যদি প্রাণী হয় তাহলে কোথায় রাখবো? চিড়িয়াখানায় রাখবো, জুতে রাখবো। তাহলে জুও কিন্তু তোমার প্রামাণ্য নথির মধ্যে একটা। কি? এবারে চলে আসবো, আরো কতগুলো জিনিস রয়েছে সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমি কত বলবো? ফ্লোরা। কি বলবে? ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ, ক্যাটালগ। কি বললাম? ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ, ক্যাটালগ। ফ্লোরা কি? ভালো করে মন দিয়ে শোনো। ফ্লোরা এবং ফানা, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যত রকমের উদ্ভিদ আছে তাদের যে লিস্ট তাকে আমরা কি বলবো? ফ্লোরা। আর প্রাণী হলে কি বলবো? ফানা। মনে থাকবে, কোন একটি অঞ্চলে যতগুলো উদ্ভিদ রয়েছে তাদের যে লিস্ট তাকে আমরা কি বলবো? ফ্লোরা। আর প্রাণীর লিস্টকে কি বলবো? ফানা। বোঝা গেল? তাহলে ফ্লোরা, ফানা বোঝা গেল। তারপরে কি বলেছিলাম? কি রে? ম্যানুয়াল। ম্যানুয়াল মানে কি বুঝি আমরা? ম্যানুয়াল মানে যেখানে তুমি পুরো কোনো একটা অঞ্চলের উদ্ভিদের লিখিত রিটিন কপি লিস্ট পেয়ে যাবে, দ্যাট ইজ ম্যানুয়াল। ম্যানুয়াল মানে তোমার মধ্যে সমস্ত একটা বই। ম্যানুয়াল মানে কি? একটা বই, যে বইয়ের মধ্যে এই অঞ্চলের সমস্ত উদ্ভিদ বা প্রাণীর কি থাকবে? সমস্ত লিস্ট থাকবে, তাকে বলা হচ্ছে ম্যানুয়াল। বোঝা গেল কি বললাম? এবারে ম্যানুয়াল কোত্থেকে তৈরি হবে? না যতজন রিসার্চ করছে সেই ম্যানুয়ালটা পেয়ে যাবে। এবারে মনোগ্রাফ মানে কি? মনোগ্রাফ মানে যখন কেবলমাত্র, মনো মানে কি? একটি উদ্ভিদ বা একটা প্রাণী সম্বন্ধে ডিটেলস বই তৈরি হবে, বা ডিটেলস যখন লিখিত আকারে থাকবে, দ্যাট ইজ মনোগ্রাফ। ছবি, তার সমস্ত যে এভরিথিং যখন লিস্ট থাকবে, দ্যাট ইজ মনোগ্রাফ। আর ক্যাটালগ মানে তার ছবি সহ সবকিছু থাকবে যখন, মানে যে মনোগ্রাফ যাকে বললাম, মনোগ্রাফ মানে একটা, এরকম অনেকগুলো মনোগ্রাফ হলে কি হবে? ক্যাটালগ। ক্যাটালগ মানে অনেকগুলো মনোগ্রাফ যখন একসঙ্গে থাকবে তখন তাকে কি বলবো আমরা? ক্যাটালগ। কি বলবো তাকে? বোঝা গেল? তাহলে এই পুরোটাই তোমাদের থাকবে।